নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার চলে এসেছি তোমাদের ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস এই চ্যাপ্টারের পার্ট 3 নিয়ে। আগে আমাদের পার্ট 1 এবং পার্ট 2তে আমরা অনেকটা টপিক কভার করেছিলাম। লাস্টে তোমাদের ট্রান্সপোর্ট অফ গ্যাসেস এই পর্যন্ত পড়ানো হয়েছিল পার্ট 2তে। আজকে তার পরের যেটুকু টপিক রয়েছে এই চ্যাপ্টারে সেইটুকু পড়িয়ে আজকে পুরো এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়া হবে। আশা করি তোমরা এই 3টে যে ভিডিও এসছে এই চ্যাপ্টারের ওপর, বেশি বড় ভিডিও নয়, 1 ঘন্টারও কম, এই ভিডিওগুলো যদি তোমরা মন দিয়ে দেখো তোমাদের এনসিইআরটি পড়ে বুঝতে কোনো রকম কনসেপ্টে কোনো রকম অসুবিধা থাকবে না, কারণ এই ক্লাসগুলো টোটালি এনসিইআরটি বেসড করানো হচ্ছে। তো আশা করছি তোমরা প্রত্যেকে মন দিয়ে ক্লাসগুলো করবে এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে লাইক করে অবশ্যই আমার পাশে থাকবে। তো আর বেশি কথা বলবো না, এবার আজকের টপিকে আমরা ফিরে আসি। আজকে যেটা পড়াবো তোমাদের সেটা হচ্ছে আমাদের দুটো টাইপসের গ্যাস আমরা ব্রিদিং এর সময় আমাদের বডিতে দেখতে পাই। একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আগের দিন আমরা দেখেছিলাম গ্যাস কোন পাথ এর মাধ্যমে আমাদের বডির মধ্যে আসে এবং বডি থেকে বাইরে, অর্থাৎ যে আমাদের দেহের বাইরে বেরিয়ে যায় এবং বাইরে থেকে কি করে দেহের মধ্যে আসে। এই টোটাল পাথওয়েটাতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের প্রেশার কোথায় কোথায় কেমন থাকে সেটাও আমরা দেখেছিলাম। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অক্সিজেনের পরিবহনটা কিভাবে হয়, কার্বন ডাই অক্সাইডের পরিবহনটা কিভাবে হয়। তো আজকে আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, অক্সিজেনের ট্রান্সপোর্ট কিভাবে হচ্ছে। আগেই বলে রাখি যে কিছু ফ্যাক্টর রয়েছে, এখানটা লিখে দিচ্ছি সেই ফ্যাক্টরগুলো, যে ফ্যাক্টরগুলো কি করে, যে ফ্যাক্টরগুলো তোমাদের যে এই যে গ্যাসের ট্রান্সপোর্টে হেল্প করে। তো কি কি সেই ফ্যাক্টরগুলো, তো এখানে লিখছি যে হুইচ ফ্যাক্টর তোমাদের যেটা হেল্পস, বা প্রত্যেকে তো হেল্পও করে না, মানে রিলেটেড লিখতে পারি। প্রত্যেকে হেল্প করে না সব গ্যাসের জন্য, মানে হেল্প কথাটা লেখার থেকে রিলেটেড লেখাটা ঠিক। হুইচ ফ্যাক্টর রিলেটেড উইথ ট্রান্সপোর্ট অফ গ্যাস, যে সমস্ত ফ্যাক্টরগুলো এই ট্রান্সপোর্ট অফ গ্যাস অর্থাৎ গ্যাসের ট্রান্সপোর্টের সঙ্গে রিলেটেড রয়েছে, সেই সমস্ত ফ্যাক্টরগুলো কি কি, সেই সমস্ত ফ্যাক্টরগুলো প্রথম হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, দ্বিতীয়ত পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড, তৃতীয়ত H+ আয়নের কনসেন্ট্রেশন এবং তৃতীয়ত হচ্ছে টেম্পারেচার। মোটামুটি এই কটাই মনে রাখতে পারো, যে একটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, একটা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড, একটা H+ এর কনসেন্ট্রেশন আর একটা হচ্ছে টেম্পারেচার। এই ফ্যাক্টরগুলো এই গ্যাসের ট্রান্সপোর্টের সঙ্গে রিলেটেড, অর্থাৎ এই ফ্যাক্টরগুলো কোথায় কিভাবে আছে তার উপর নির্ভর করে যে কোন গ্যাস কোথায় ডিসোসিয়েট করবে, কোথায় বাইন্ড করবে। তো এগুলো আমরা পড়তে পড়তে বুঝতে পারবো। এইগুলো হচ্ছে সেই ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে আমাদের শরীরের মধ্যে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড আমাদের দেহ থেকে বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ এয়ারে চলে যায়। এই হচ্ছে সেই ফ্যাক্টরগুলো। এবার আমরা পড়বো যে কিভাবে ট্রান্সপোর্ট হয় অক্সিজেনের। দেখো অক্সিজেন আমরা কি করি, অক্সিজেন আমরা নিই, তাই তো, আমরা ইনহেল করি অক্সিজেনকে, অর্থাৎ অক্সিজেন এয়ার থেকে আমাদের বডিতে আসছে, অক্সিজেন এয়ার থেকে আমাদের হিউম্যান বডিতে বা বডিতে এয়ার থেকে বডিতে আসছে। তো এয়ার থেকে বডিতে যখন অক্সিজেন আসে, অক্সিজেন দুভাবে বা দুটো জিনিসের মাধ্যমে আসে। একটা হচ্ছে ব্লাডের আরবিসির মাধ্যমে, একটা হচ্ছে ব্লাডের আরবিসির মাধ্যমে, ব্লাডের যে আরবিসি সেই ব্লাডের আরবিসির মাধ্যমে আসে হচ্ছে 97% অক্সিজেন। আরেকভাবে অক্সিজেন আসে যেটা হচ্ছে প্লাজমার মাধ্যমে, সেটা কত পার্সেন্ট, মোটামুটি 3% মতো। তো আমাদের বডিতে অক্সিজেনের ট্রান্সপোর্ট দুভাবে ঘটে, একটা হচ্ছে ব্লাডের আরবিসির মাধ্যমে আর একটা হচ্ছে প্লাজমার মাধ্যমে। ব্লাডের আরবিসির মাধ্যমে ম্যাক্সিমামটা 37% অক্সিজেন ট্রান্সপোর্ট হয় এবং প্লাজমার মাধ্যমে 3% অক্সিজেন ট্রান্সপোর্ট হয়। এবার আমাদের অক্সিজেনটা আমাদের বডিতে কিভাবে আসে না, আমাদের বডি এয়ার থেকে আমাদের বডিতে আসছে কিভাবে না, অ্যালভিওলাই থেকে টিস্যুতে যায়। এটা আমরা পড়েছি যে অ্যালভিওলাই থেকে টিস্যুতে
অক্সিজেন যায়। তো এটা হচ্ছে অক্সিজেনের পাথওয়ে। অক্সিজেন কোথায় যায় না, অ্যালভিওলাই থেকে টিস্যুতে যায়। তো অক্সিজেন যখন এই অ্যালভিওলাই থেকে টিস্যুতে যাচ্ছে তখন অক্সিজেন কিভাবে যাচ্ছে, ব্লাডের আরবিসির মাধ্যমে এত পার্সেন্ট, প্লাজমার মাধ্যমে এত পার্সেন্ট, কিন্তু কিভাবে কি রূপে যাচ্ছে সেটার জন্য বোঝো। এই অ্যালভিওলাইতে ইন অ্যালভিওলাই এই ফ্যাক্টরগুলো কেমন থাকে। অ্যালভিওলাইতে প্রথমত যেটা হয় সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এ বেশি থাকে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড কম থাকে। যেখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি থাকবে সেখানে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার কম থাকবে। তো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি আর কার্বন ডাই অক্সাইড কম। H প্লাসের কনসেন্ট্রেশন বা H প্লাসের যেটা ঘনত্ব বা H প্লাসের পরিমাণ সেটা কি হয়, এটাও এখানে কম থাকে। কেন কম থাকে না, এই যে কার্বন ডাই অক্সাইড এটা কার্বন ডাই অক্সাইডে যখন ট্রান্সপোর্ট করাবো তখন ডিটেলসে বলছি, এখন জাস্ট একটু শুনে রাখো। কার্বন ডাই অক্সাইড আমাদের বডিতে জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। এবার এই কার্বন ডাই অক্সাইডটাই তো অ্যালভিওলাইতে কম, তাহলে অ্যাসিড কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার অ্যালভিওলাইতে কম মানে কার্বন ডাই অক্সাইড কম, কার্বন ডাই অক্সাইড কম মানে অ্যাসিড তৈরি হচ্ছে কম, অ্যাসিড কম তৈরি হচ্ছে। এবার আমরা জানি কি অ্যাসিডই তো আমাদের H প্লাস দেয়, ফলে H প্লাসের যে কনসেন্ট্রেশন সেটাও কি হচ্ছে কমে যাচ্ছে, H প্লাসের যে কনসেন্ট্রেশন সেটাও কি হচ্ছে কমে যাচ্ছে। এই কারণে যেখানে পার্শিয়াল প্রেশার, যেখানে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার কম সেখানে অ্যাসিডের পরিমাণও কম আর H প্লাসের কনসেন্ট্রেশনও কম। তো এই হচ্ছে কারণ। আচ্ছা, আর টেম্পারেচার কেমন মনে রাখবে, যদি কার্বন ডাই অক্সাইড থাকতো তাহলে এই রিয়াকশনটা হতো এবং যেখানে রিয়াকশন হয় সেখানে টেম্পারেচার বাড়ে বা একটু বেশি থাকে টেম্পারেচার, কিন্তু এখানে কি কোনো রিয়াকশন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড কম বলে এখানে রিয়াকশন হচ্ছে না, ফলে এখানে রিয়াকশন হচ্ছে না বলে টেম্পারেচারটাও এখানে কম থাকবে। তাহলে এই হচ্ছে এই ফ্যাক্টরগুলোর অবস্থা অ্যালভিওলাইতে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কেবলমাত্র বেশি, বাকি সমস্তগুলো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড, H প্লাসের কনসেন্ট্রেশন, টেম্পারেচার সব কিন্তু কম। এবং এই কারণে এখানে কি হয়, এই কারণে অ্যালভিওলাইয়ের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি হওয়ায় অ্যালভিওলাইতে কি হয়, অ্যালভিওলাইতে যখন অক্সিজেন, এই যে আমরা যখন ইনহেল করছি আমাদের অ্যালভিওলাইয়ের মধ্যে লাংস থেকে অ্যালভিওলাইতে অক্সিজেন আসছে, এই অক্সিজেন আমাদের টিস্যুতে যাচ্ছে, গিয়ে খাদ্য থেকে এটিপি তৈরি করছে, এটা আমরা বলেছিলাম ফার্স্ট ক্লাসে। এবার কিভাবে যাচ্ছে টিস্যুর কাছে, এই অ্যালভিওলাইতে অক্সিজেন আছে, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি হওয়ায় এখানে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে, অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং যেটা তৈরি করে তার নাম অক্সি হিমোগ্লোবিন, তার নাম অক্সি হিমোগ্লোবিন, এই জিনিসটা তৈরি করে। এবং যখনই এই অক্সি হিমোগ্লোবিন তৈরি করে তখনই এই অক্সি হিমোগ্লোবিন অক্সিজেনকে বহন করে নিয়ে যায় টিস্যুর কাছে, অক্সি হিমোগ্লোবিন অক্সিজেনকে বহন করে নিয়ে যায় টিস্যুর কাছে, ঠিক আছে। তো অক্সি হিমোগ্লোবিন কোথায় তৈরি হলো, অ্যালভিওলাইতে। কেন তৈরি হলো, কারণ অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি, কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার কম, তাই অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বা অক্সিজেনের পরিমাণ বেশি হওয়ার কারণে অক্সিজেন এসে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে গেল এবং হিমোগ্লোবিনের সঙ্গে যখনই অক্সিজেন যুক্ত হয়ে গেল তখনই হিমোগ্লোবিন কোথায় থাকে আমরা জানি আরবিসিতে থাকে, মানুষের যে আরবিসি বা লোহিত রক্তকণিকা তার মধ্যে তো হিমোগ্লোবিন থাকে, তো সেই আরবিসির হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করলো অক্সি হিমোগ্লোবিন এবং এর মাধ্যমেই টিস্যুতে চলে গেল অক্সিজেনটা অক্সি হিমোগ্লোবিন রূপে। এই অক্সি হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেনটা যখন টিস্যুতে আসলো, আসার পর এইভাবে হচ্ছে মানে অক্সিজেন টিস্যুতে আসে, অক্সিজেন টিস্যুতে এসছে, অক্সিজেন এবং হিমোগ্লোবিন এখনো কি হয়ে রয়েছে, বাইন্ড হয়ে রয়েছে, যেরকম ভাবে ওরা যুক্ত হয়েছিল অক্সিজেন আর হিমোগ্লোবিন ওরা এখনো বাইন্ড হয়ে রয়েছে। এবার কি হবে, টিস্যুতে এসে হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দেবে, হিমোগ্লোবিন অক্সিজেনকে কি করে দেবে না ডিসোসিয়েট করে দেবে,
ডিসোসিয়েট করে দেবে। কেন না টিস্যুতে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কম, তো হিমোগ্লোবিন কি করবে, এখানে এসে অক্সিজেনকে ছেড়ে দেবে, ছেড়ে দিলে অক্সিজেন টিস্যুতে চলে আসবে। এই হচ্ছে নর্মাল প্রসেস অক্সিজেন ট্রান্সপোর্টেশনের। এখান থেকে আর বলার তেমন কিছু নেই, এই জায়গাটাই মেন কথা। আরেকটা জিনিস, এই যে টিস্যুতে অক্সিজেন আসলো, অক্সিজেন এই যে টিস্যুতে আসলো, কতটা পরিমাণ মানে রক্ত, এটা অক্সি হিমোগ্লোবিন, যে অক্সি হিমোগ্লোবিনটা হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি তাহলে কি, অ্যাকচুয়ালি এটা কিন্তু আরবিসির সাথে অক্সিজেনের যুক্ত হওয়া, তাই না? কারণ আরবিসির মধ্যেই হিমোগ্লোবিন থাকে, অর্থাৎ অক্সি হিমোগ্লোবিন হিসেবেই প্রায় 97% অক্সিজেন টিস্যুতে পৌঁছয়, আর বাকিটা প্লাজমার মাধ্যমে 3% মতো অক্সিজেন পৌঁছয়। তো যেটা প্লাজমার মাধ্যমে পৌঁছয় সেটা প্লাজমার মাধ্যমে ডাইরেক্টলি পৌঁছয়, এবং যেটা অক্সি হিমোগ্লোবিন রূপে পৌঁছয় সেই হিমোগ্লোবিনটা আবার অক্সিজেনকে ডিসোসিয়েট করে দেয় টিস্যুর কাছে গিয়ে, ফলে অক্সিজেন টিস্যুতে প্রবেশ করে যায়। এবং যখনই অক্সিজেন টিস্যুতে আবার প্রবেশ করে তখন টিস্যুতে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সেক্ষেত্রে আমরা কার্বন ডাই অক্সাইডের কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, অর্থাৎ টিস্যু থেকে কিভাবে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আমাদের অ্যালভিওলাইটে আসছে, সেটা আমরা এরপরে দেখছি। আগে এখানে আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস জেনে নিই। মনে রাখবে, প্রতি 100 ml ব্লাড, আমাদের দেহের প্রতি 100 ml ব্লাড মোটামুটি 5 ml মতো অক্সিজেন টিস্যুকে দেয়, gives 5 ml oxygen to tissue, ঠিক আছে? 100 ml যে ব্লাড থাকে, সেই 100 ml ব্লাড মোটামুটি 5 ml মতো অক্সিজেন টিস্যুকে দেয়। আর একটা জিনিস এখান থেকে মনে রাখবে, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের যে বন্ধনটা তৈরি হলো, অর্থাৎ অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যে যুক্ত হলো, অক্সিজেন যে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হলো, এই যুক্ত হওয়ার জন্য আমরা একটা কার্ভ পাই। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা একটা কার্ভ পাই, যে পার্শিয়াল প্রেশার অক্সিজেনের কেমন হলে কতটা পরিমাণ অক্সিজেন হিমোগ্লোবিনকে স্যাচুরেটেড করবে বা সম্পৃক্ত করবে, সেইটার জন্য আমরা একটা গ্রাফ পাই। সেই গ্রাফটা কেমন হয়, সেই গ্রাফটা তোমরা একটু এই জায়গাটা যদি তোমাদের স্ক্রিনশট নিতে লাগে নিয়ে নিতে পারো। তো এবার আমি এই জায়গাটা একটু মুছবো, মুছে তোমাদেরকে কার্ভটা সম্পর্কে একটু বলবো। আচ্ছা দেখো, এই জায়গাটা একটু মুছছি। তো এখানটা যেটা বলবো সেটা হচ্ছে হিমোগ্লোবিন, সেই কার্ভটাকে বলা হয় হিমোগ্লোবিন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। মানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কেমন হবে তার উপর নির্ভর করে কতটা অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হচ্ছে বা অক্সিজেন হিমোগ্লোবিন থেকে ডিসোসিয়েট করে যাচ্ছে, কেমন পার্শিয়াল প্রেশারে কতটা অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হচ্ছে বা পার্শিয়াল প্রেশার কেমন থাকলে অক্সিজেন হিমোগ্লোবিন থেকে বেরিয়ে যাচ্ছে, এইটার উপর ভিত্তি করে আমরা একটা কার্ভ পাই, যেটাকে হিমোগ্লোবিন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ বলা হয়। সেই কার্ভের যেটা এক্স অ্যাক্সিস, সেই এক্স অ্যাক্সিস বরাবর রাখা হয় পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, আর যেটা ওয়াই অ্যাক্সিস, সেই ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা রাখা হয় সেটা হচ্ছে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের দ্বারা বা অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের যে স্যাচুরেশন, পার্সেন্টেজ স্যাচুরেশন মানে কি, কত শতকরা, কত মোটামুটি কত পরিমাণ শতকরা কতটা অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিনকে স্যাচুরেট করছে বা সম্পৃক্ত করছে, মানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কেমন থাকলে কতটা পরিমাণ হিমোগ্লোবিন, কতটা পরিমাণ অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হচ্ছে বা হিমোগ্লোবিন থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কেমন থাকবে, সেটা আমরা এই গ্রাফ মানে এই গ্রাফটা থেকে বুঝতে পারি। এই গ্রাফটা দেখতে ঠিক এই রকম একটা শেপ হয়। এই শেপটাকে কি বলা হয়, এই শেপটাকে বলা হয় হচ্ছে সিগময়েড শেপ, সিগময়েড শেপ বা এস শেপ বা এস শেপ, এস শেপ বা সিগময়েড শেপ গ্রাফ এটাকে বলা হয়। তো এইখান থেকে টোটালি ট্রান্সপোর্ট অফ অক্সিজেন তোমাদের এনসিআরটি বেসড টোটাল আমি বলে দিলাম। আচ্ছা, এবার আমরা চলে আসবো ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইডে। তো চলো,
তো এবার আমরা পড়বো ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইড। দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা যেরকম দেখলাম যে অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন আমাদের বডিতে দুইভাবে অ্যালভিওলাই থেকে টিস্যুর কাছে যায়। এবার কার্বন ডাই অক্সাইড কি হয়, কার্বন ডাই অক্সাইডকে আমরা বডি থেকে বাইরে বার করি, অর্থাৎ আমরা এক্সহেল করি, ঠিক আছে, মানে যেটাকে আমরা এক্সপিরেশন বলি সেটা আমরা করি অক্সিজেনের জন্য। অর্থাৎ আমাদের বডি থেকে কার্বন ডাই অক্সাইড কি হয়, কার্বন ডাই অক্সাইড আমাদের বডি থেকে এয়ারে চলে যায়। এবার বডির কোথা থেকে কোথায় যায়, বডির মধ্যে আমাদের টিস্যুতে, বডির মধ্যে আমাদের টিস্যুতে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। খাবার যখন ওখানে এটিপি তৈরি, খাবার থেকে এটিপি তৈরি করে যখন অক্সিজেন, সেই সময় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাই অক্সাইড টিস্যুতে থাকে এবং টিস্যু থেকে অ্যালভিওলাইয়ের কাছে আসে। অক্সিজেন কি করছিল, অক্সিজেন অ্যালভিওলাই থেকে টিস্যুর কাছে যাচ্ছিল, কিন্তু কার্বন ডাই অক্সাইড টিস্যু থেকে অ্যালভিওলাইতে যায়। এবার এই যাওয়ার পাথটাতে কি কি ভাবে কার্বন ডাই অক্সাইড যায় এটা সম্পর্কে বলি। প্রথমত তিন ভাবে কার্বন ডাই অক্সাইড বা তিনজনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড যায়। প্রথমত ব্লাডের আরবিসির সাথে যুক্ত হয়ে যায়, দ্বিতীয়ত প্লাজমার সাথে যুক্ত হয়ে যায়, তৃতীয়ত হচ্ছে বাইকার্বনেট আয়ন, বাইকার্বনেট আয়ন হিসেবে, ঠিক আছে, বাইকার্বনেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে এই তিন ভাবে কিন্তু কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্ট হয়, ব্লাডের আরবিসির মাধ্যমে, প্লাজমার মাধ্যমে এবং বাইকার্বনেটের মাধ্যমে। তো ব্লাডের আরবিসির মাধ্যমে মোটামুটি কতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড যায়, 20 থেকে 25%, প্লাজমার মাধ্যমে মোটামুটি 7% এবং বাইকার্বনেটের মাধ্যমে সব থেকে বেশি অর্থাৎ 70% কার্বন ডাই অক্সাইড এই বাইকার্বনেটের মাধ্যমে যায়। বডিতে আরবিসি বা ব্লাডের যে আরবিসি তার মাধ্যমে 20 থেকে 25% কার্বন ডাই অক্সাইড যায়, আর প্লাজমার মাধ্যমে 7% মতো কার্বন ডাই অক্সাইড যায়। এবার কথা যে টিস্যু থেকে অ্যালভিওলাইতে আসছে কার্বন ডাই অক্সাইড, তো টিস্যু, এই টিস্যুতে এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো কেমন অবস্থায় থাকে যার কারণে কার্বন ডাই অক্সাইডটা ট্রান্সপোর্ট ঘটে বা কার্বন ডাই অক্সাইডটা কিছুর সাথে বাইন্ড করে একটা জায়গায় চলে যায়, এই ফ্যাক্টরগুলো কেমন অবস্থায় টিস্যুর মধ্যে থাকে সেটা এবার আমরা দেখব। তো প্রথমেই যেটা দেখি সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন টিস্যুতে কম থাকে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড টিস্যুতে বেশি থাকে এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড বেশি থাকে বলেই কার্বন ডাই অক্সাইডটা এই আরবিসি, প্লাজমা, বাইকার্বনেটের সঙ্গে যুক্ত হয়ে ট্রান্সপোর্ট হয় কার্বন ডাই অক্সাইডের। এখানে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার বেশি, যার পার্শিয়াল প্রেশার বেশি হবে সে বাইন্ড করবে গিয়ে অপরদের সাথে। তো এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কম, কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার বেশি। এবার আমি একটু আগেই বলছিলাম যে কার্বন ডাই অক্সাইড যেখানে থাকবে তারা অ্যাসিড তৈরি করতে পারে, অ্যাসিড তৈরি করবেই মানে H+, অ্যাসিড মানে H+, তো অ্যাসিড যেখানে তৈরি হবে সেখানে H+ এর কনসেন্ট্রেশন বেশি, এবং যেখানে কার্বন ডাই অক্সাইড রয়েছে সেখানে H+ তৈরি হচ্ছে, অ্যাসিড তৈরি হচ্ছে, একটা রিয়াকশন হচ্ছে, এবং রিয়াকশন হচ্ছে মানে সেখানে টেম্পারেচারও কিন্তু বেশি হবে। তো ফ্যাক্টরগুলো এইভাবে থাকে টিস্যুর ক্ষেত্রে, একদম পুরো অ্যালভিওলাইয়ের উল্টো, অ্যালভিওলাইতে যা ছিল তার ঠিক অপোজিটটা টিস্যুতে হয়। টিস্যুতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম, কার্বন ডাই অক্সাইড বেশি, H+ এর কনসেন্ট্রেশনও তাই বেশি, টেম্পারেচারও বেশি। এবং এই ফ্যাক্টরগুলো এরকম অবস্থায় থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে প্রথমত যেটা ব্লাডের আরবিসি, ব্লাডের আরবিসির প্লাজমার সাথে তো কার্বন ডাই অক্সাইড যেরকম অক্সিজেন প্লাজমার সাথে যুক্ত হয়ে যাচ্ছিল, প্লাজমার সাথে ডাইরেক্টলি যুক্ত হয়ে চলে যায়, ওখানে কোনো জটিলতা নেই, জটিলতা বাকিদের মধ্যে থাকে। প্লাজমার সাথে যুক্ত হওয়ায় কোনো জটিলতা নেই, জটিলতা থাকে বাকিদের সাথে। ব্লাডের আরবিসির সাথে 20 থেকে 25% কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। এবার এই যে ব্লাডের আরবিসির মধ্যে আমরা তখনই দেখেছি হিমোগ্লোবিন থাকে, তো কার্বন ডাই অক্সাইড যখন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয় যেটা তৈরি করে তাকে বলে কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, এবং এই কার্বামিনো হিমোগ্লোবিন এর মাধ্যমেই কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্ট হয়।
তা কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত করে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে এবং এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের পরিবহনটা হয় টিস্যু থেকে অ্যালভিওলাইটে, যেভাবে অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেনের ট্রান্সপোর্ট হচ্ছিল। আচ্ছা, প্লাজমার মাধ্যমে আমি বলেছি অক্সিজেনের ক্ষেত্রে প্লাজমার মাধ্যমে ডাইরেক্টলি চলে যায়। বাকি ঝামেলা কাদের সাথে হয়? এদের সাথে যুক্ত হতে ঝামেলা হয় বাকিদের সাথে। আচ্ছা, এক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে ব্লাডের আরবিসি ছিল, এক্ষেত্রেও ব্লাডের আরবিসির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছিল। বাইকার্বনেটটা অক্সিজেনের ক্ষেত্রে ছিল না, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এক্সট্রা আমরা দেখতে পাচ্ছি, এবং কার্বন ডাই অক্সাইডের ম্যাক্সিমামটাই বাইকার্বনেটের সাহায্যে কিন্তু পরিবাহিত হচ্ছে। তো এই বাইকার্বনেট কিভাবে তৈরি হয় চলো দেখি। এই যে কার্বন ডাই অক্সাইড যখন জল H2O এর সাথে রিঅ্যাকশন করে এবং এখানে একটা এনজাইম কাজ করে, যেই এনজাইমটার নাম কার্বনিক অ্যানহাইড্রেজ, সিএ হিসেবে আমি শর্টে লিখলাম। এই সিএটা কি? সিএটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। এই এনজাইমটার সাথে এই এনজাইমটা যখন কাজ করে, কার্বন ডাই অক্সাইড জলের সাথে যুক্ত হয় এবং এই এনজাইমটা উপস্থিত থাকে, তখন এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড H2CO3। এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে দুটো আয়ন দেয়, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে HCO3-। ঠিক আছে, H+ আর একটা হচ্ছে HCO3-। এই দুটো আয়ন এই কার্বনিক অ্যাসিড থেকে তৈরি। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে জল যুক্ত হলো কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের উপস্থিতিতে এবং তৈরি হলো কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে তৈরি করলো H+ এবং HCO3-। এবার এই HCO3- কি? এই HCO3- হচ্ছে বাইকার্বনেট। এই HCO3- হচ্ছে বাইকার্বনেট, এবং এই বাইকার্বনেটের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের মোটামুটি 70% মতো ট্রান্সপোর্ট হয়। মনে রাখবে একটা জিনিস, এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ, এই যে এনজাইমটা, এই এনজাইমটার যে পরিমাণ, সেই পরিমাণটা আরবিসিতে প্লাজমার তুলনায় বেশি হয়। মানে এই যে এনজাইমটার পরিমাণ, এটা আরবিসিতে বেশি প্লাজমার তুলনায়, এবং এই কারণে এই যে টোটাল বিক্রিয়াটা প্লাজমায় না ঘটে, আরবিসিতে ঘটে। আমাদের আরবিসির মধ্যে এই বিক্রিয়াটা ঘটে, প্লাজমায় না ঘটে, এবং আরবিসির মধ্যে বাইকার্বনেট তৈরি হয়, তারপর সেটা আরবিসি থেকে বাইরে বেরিয়ে আসে এবং কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় এই বাইকার্বনেটের মাধ্যমে প্রায় 70%। তো এই দুইভাবে কার্বন ডাই অক্সাইড স্পেশালি পরিবাহিত হয়, আর প্লাজমার মাধ্যমে তো ডাইরেক্টলি চলে যায়, প্লাজমা কোনো ঝামেলা করে না। ঝামেলা হচ্ছে এই দুটোর জন্য আমাদের মেনলি জানতে হয়। আর অক্সিজেনের ক্ষেত্রে ব্লাড বা আরবিসির মাধ্যমে কিভাবে অক্সিজেন যাচ্ছে সেটা জানতে হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে, কার্বন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের উপস্থিতিতে, যেটা ভেঙে গিয়ে H+ HCO3- দেয়। HCO3- বাইকার্বনেটের মাধ্যমেও কার্বন ডাই অক্সাইডের ম্যাক্সিমামটাই ট্রান্সপোর্ট হয়। তো এবার আমরা দেখব কিভাবে টিস্যু থেকে অ্যালভিওলাইতে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো টিস্যুতে কি কি তৈরি হলো? টিস্যুতে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি হলো, কার্বামিনো হিমোগ্লোবিন আমি শর্টে লিখছি কার্বামিনো HB, কার্বামিনো হিমোগ্লোবিন প্লাস তৈরি হলো বাইকার্বনেট আয়ন HCO3-। এছাড়া প্লাজমা তো আছেই, ওটা আর লিখছি না, প্লাজমা রয়েছে। এইগুলোর মাধ্যমে, এগুলো কোথায় রয়েছে? এগুলো রয়েছে টিস্যুতে, টিস্যুতে আছে। এই টিস্যু থেকে যখন অ্যালভিওলাইতে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, এগুলো তো যাচ্ছে অ্যালভিওলাইয়ের কাছে টিস্যু থেকে। যখনই অ্যালভিওলাইয়ের কাছে গেল, আমরা জানি অ্যালভিওলাইতে এই অক্সিজেন এর পার্শিয়াল প্রেশারটা বেশি হয়, কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার কম। মানে যেখানে পার্শিয়াল প্রেশারটা যার কম হবে সে তখনই ডিসোসিয়েট করে যাবে, সে তখনই যার সাথে জুড়ে এসেছিল ভেঙে যাবে। তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইতে কম, ফলে কার্বন ডাই অক্সাইড এদের মধ্যে জুড়ে ছিল, কার্বন ডাই অক্সাইড আলাদা করে বেরিয়ে চলে আসবে, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে থেকে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডটা আলাদা করে অ্যালভিওলাইতে বেরিয়ে চলে আসবে।
এই জিনিসগুলো যেমন বাইকার্বনেট আয়ন আবার আমাদের দেহের মধ্যে গিয়ে আবার ব্যাক প্রসেস, এগুলো তো মানে উভমুখী বিক্রিয়া, আবার একই প্রক্রিয়া হয়ে আবার একইভাবে কার্বন ডাই অক্সাইড জল তৈরি, আমাদের বডিতে জল তৈরি করে দেবে। তো বাকি যা জিনিস ছিল, এই যে হিমোগ্লোবিনও বডিতে চলে আসবে, শুধু কার্বন ডাই অক্সাইডে অ্যালভিওলাইটে চলে যাবে এবং আমরা যখন এরপর এক্সপিরেশন করব তখন কার্বন ডাই অক্সাইড আবার ইয়ারে চলে যাবে। এই হচ্ছে টোটাল প্রসেস। তো এখানে বলে দিলাম যে কিভাবে এই জিনিসটা হচ্ছে। আর এখানে কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্ট সম্পর্কে বলে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। এবার একইভাবে এখানে আরেকটা একই তথ্য দেখো, যেটা অক্সিজেনের ক্ষেত্রে বলেছিলাম। 100 ml ব্লাড যদি আমরা নিই, 100 ml ব্লাড গিভস 4 ml কার্বন ডাই অক্সাইড। কাকে দেয়, কার কাছে যায়, অ্যালভিওলাইতে। তাহলে অ্যালভিওলাই কি দেবে, 100 ml ব্লাড গিভস 4 ml কার্বন ডাই অক্সাইড টু অ্যালভিওলাই। টু টিস্যু নয় কিন্তু, অক্সিজেন টিস্যুকে দিত, মানে 100 ml ব্লাড অক্সিজেন দিত টিস্যুকে, 100 ml ব্লাড কার্বন ডাই অক্সাইড দেবে অ্যালভিওলাইকে, কারণ অক্সিজেন টিস্যুতে যেত আর কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইতে আসে। তো আগের বারে যেটা বলেছিলাম ওটা ছিল 5 ml, এটা হচ্ছে 4 ml, গুলাবে না। এই হচ্ছে ব্যাপার। এখানে টোটালি আমাদের গ্যাসের ট্রান্সপোর্টেশন যেটা ডিটেলস তোমাদের এনসিইআরটি বেসড পুরো কমপ্লিট হলো। এরপর আর দুটো টপিক রয়েছে যেটা পড়ালে আমাদের এই চ্যাপ্টার পুরো কমপ্লিট। তো এবার আমরা পড়বো রেগুলেশন অফ রেসপিরেশন। দেখো জিনিসটা কি, আমাদের বডিতে যে কোনো কাজ, সেটা যে কোনো কাজ কোনো না কোনো সিস্টেম নিয়ন্ত্রণ করে, কোনো না কোনো সিস্টেম দ্বারা আমাদের বডির প্রত্যেকটা কাজ রেগুলেট হয় বা নিয়ন্ত্রিত হয়। একইভাবে রেসপিরেশনও যেহেতু একটা অ্যাক্টিভ প্রসেস যেখানে এনার্জি ইউজ হচ্ছে, তো এক্সপিরেশনের ক্ষেত্রে বা রেসপিরেশনের ক্ষেত্রে এটার ক্ষেত্রেও কিন্তু একটা সিস্টেম বা একটা পার্ট রয়েছে বডির যেটা এই জিনিসটাকে রেগুলেট করে বা নিয়ন্ত্রণ করে। তো সেটা কি, সেটা আমরা পড়ব। তো রেগুলেশন অফ রেসপিরেশন বা রেসপিরেশনকে কে রেগুলেট করছে সেই জিনিসটা আমরা এখন পড়ব। মনে রাখবে আমাদের যেটা ব্রেন, আমাদের ব্রেনের মধ্যে পন্স, মেডুলা এই অংশগুলো রয়েছে। তো এই যে ব্রেনের যে মেডুলা রিজিয়ান ব্রেনের, সেই ব্রেনের মেডুলা রিজিয়ানে একটা সেন্টার রয়েছে, যেই সেন্টারটাকে বলা হয় রেসপিরেটরি রিদিম সেন্টার। রেসপিরেটরি রিদিম সেন্টার, রেসপিরেটরি রিদিম সেন্টার। এই রেসপিরেটরি রিদিম সেন্টারটাই কি করে, আমাদের রেসপিরেশনকে রেগুলেট করে, অর্থাৎ রেগুলেশন অফ রেসপিরেশন, রেগুলেশন অফ রেসপিরেশন। তাহলে আমাদের যে রেসপিরেশনটাকে রেগুলেট করছে মেনলি কে, মেডুলার মধ্যে অবস্থিত একটা সেন্টার যার নাম রেসপিরেটরি রিদিম সেন্টার। এই সেন্টারটা রেসপিরেশনকে রেগুলেট করছে। আচ্ছা, এবার এই যে এই রেসপিরেটরি রিদিম সেন্টার, এই যে রেসপিরেটরি রিদিম সেন্টার, এই রিদিম সেন্টারটা আবার একজন দ্বারা নিয়ন্ত্রিত হয়। রেসপিরেটরি রিদিম সেন্টার রেসপিরেশনকে রেগুলেট করছে, আবার একে আবার আরেকজন রেগুলেট করে। সে হচ্ছে আমাদের পন্স, আমাদের ব্রেনের মধ্যে আরেকটা অংশ যার নাম পন্স। সেই পন্সের মধ্যে যেটা রয়েছে, পন্সের মধ্যে একটা সেন্টার রয়েছে যার নাম নিউমোট্যাক্সিক সেন্টার। এই নিউমোট্যাক্সিক সেন্টার আবার কি করে, নিউমোট্যাক্সিক সেন্টার আবার রেগুলেট করে রেগুলেশন অফ রেসপিরেটরি রিদিম সেন্টার, আরআরসি বলে লিখলাম আমি শর্টে। রেসপিরেটরি রিদিম সেন্টারকে রেগুলেট করে। তাহলে আমাদের রেসপিরেশনকে রেগুলেট করছে রেসপিরেটরি রিদিম সেন্টার, মেডুলায় অবস্থিত। আর এই রেসপিরেটরি রিদিম সেন্টারকে রেগুলেট করছে বা একে বিভিন্ন ধরনের সিগন্যাল প্রোভাইড করছে, সিগন্যাল প্রোভাইড করছে। কে সিগন্যাল প্রোভাইড করছে, নিউমোট্যাক্সিক সেন্টার, যেটা পন্স রিজিয়নে অবস্থিত। এটাই মেইন কথা রেগুলেশন অফ রেসপিরেশন এই টপিকের। এবার এই যে রেগুলেশন অফ রেসপিরেশন বা রেসপিরেশনটা যে নিয়ন্ত্রিত হচ্ছে, এটা কি সিস্টেমের অন্তর্গত, মনে রাখবে এটা হচ্ছে নিউরাল সিস্টেমের অন্তর্গত বা নিউরাল সিস্টেম বা নার্ভ অন্তর্গত একটা প্রক্রিয়া, না মানে স্নায়বিক সারা
স্নায়ু বা নার্ভের মাধ্যমে কোনো সিগন্যাল আসে এবং সেই সিগন্যালের ওপর ভিত্তি করে আমাদের রেসপিরেশনটাকে রেগুলেট করা হয়। তো এই যে রেসপিরেশনকে রেগুলেট করা, এটা পুরোপুরি যে সিস্টেমের ওপর বেস করে রয়েছে সেটা হচ্ছে নিউরাল সিস্টেম। নিউরাল সিস্টেমের উপর বেস করে কিন্তু এই রেগুলেশন অফ রেসপিরেশনটা হয়ে থাকে। এখানে যেমন এখান থেকে যখন আমাদের রেসপিরেটরি রিদিম সেন্টারে আমাদের সিগন্যালটা পৌঁছয়, নিউমোট্যাক্সিক সেন্টার একটা সিগন্যাল দেয়, সেই সিগন্যাল যখন রেসপিরেটরি রিদিম সেন্টারে পৌঁছয় সেটা একটা নার্ভের মাধ্যমে বা একটা নিউরাল সিগন্যালের মাধ্যমে পৌঁছয়। তারপরে রেসপিরেটরি রিদিম সেন্টার আমাদের রেসপিরেশনের রেটটাকে প্রয়োজন মতো বাড়ায় বা কমিয়ে রেসপিরেশনকে নিয়ন্ত্রণ করে, যেরকম বডির প্রয়োজন সেই অনুসারে। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কেমো সেন্সিটিভ এরিয়া। এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কেমো সেন্সিটিভ এরিয়া। কেমো সেন্সিটিভ এরিয়া, দুটো কেমো সেন্সিটিভ এরিয়ার নাম লিখছি। একটা হচ্ছে ক্যারোটিড আর্টারি আর একটা হচ্ছে অ্যাওর্টিক আর্ট। একটা হচ্ছে ক্যারোটিড আর্টারি আর একটা হচ্ছে অ্যাওর্টিক আর্ক। ক্যারোটিড আর্টারি এবং অ্যাওর্টিক আর্ক। তো এই কেমোসেন্সিটিভ এরিয়ার কাজ কি? কেমোসেন্সিটিভ এরিয়া, প্রথমে দেখি কেমোসেন্সিটিভ এরিয়াটা কোথায় অবস্থিত। লোকেশন কোথায় ওর? লোকেশন হচ্ছে রেসপিরেটরি রিদিম সেন্টার যে রয়েছে ওর কাছাকাছি বা ওর সংলগ্ন বলতে পারো, মানে অ্যাডজাসেন্ট অফ রেসপিরেটরি রিদিম সেন্টার। রেসপিরেটরি রিদিম সেন্টারের অ্যাডজাসেন্ট বা সংলগ্ন জায়গাতেও কিন্তু লোকেশন ওর বা ও অবস্থান করে। কেমোসেন্সিটিভ এরিয়াগুলো রেসপিরেটরি রিদিম সেন্টারের অ্যাডজাসেন্ট সাইডে কিন্তু অবস্থান করে। এই কেমোসেন্সিটিভ এরিয়াগুলো কি হয়ে থাকে? এগুলো হাইলি সেন্সিটিভ হয়ে থাকে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন H+ এর কনসেন্ট্রেশনের প্রতি। কার্বন ডাই অক্সাইড অ্যান্ড H+ কনসেন্ট্রেশন, কার্বন ডাই অক্সাইড এবং H+ কনসেন্ট্রেশন, এই দুটো জিনিসের প্রতি ও খুব সেন্সিটিভ। মানে যখনই ও দেখে বডিতে কার্বন ডাই অক্সাইড বা H+ এর কনসেন্ট্রেশন বাড়ছে, ও তখনই কি করে, একটা সিগন্যাল প্রোভাইড করে যাতে আমাদের এই সেন্টারগুলো একটা সিগন্যাল পায় এবং রেসপিরেশনটাকে রেগুলেট করে। তো এরা কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন কনসেন্ট্রেশনের প্রতি কিন্তু খুবই সেন্সিটিভ। এরা কি করে, যখনই আমাদের বডিতে কার্বন ডাই অক্সাইড এবং H+ আয়ন এর পরিমাণ বাড়তে থাকে তখনই এই এরিয়াগুলো একটা সিগন্যাল দেয়। এই সিগন্যালটা কার কাছে দেয় না, রেসপিরেটরি রিদিম সেন্টারের কাছে অবস্থিত। তো রেসপিরেটরি রিদিম সেন্টারকে ওরা একটা সিগন্যাল দেয়। যখনই সিগন্যালটা দিল তখনই রেসপিরেটরি রিদিম সেন্টার কি করে, প্রয়োজন মতো রেসপিরেশনের রেটটাকে বাড়িয়ে কমিয়ে রেসপিরেশনকে রেগুলেট করে। এইটা হচ্ছে মেন কথা। চোখ বন্ধ করে একবার ভাবো, রেগুলেশন অফ রেসপিরেশন। এখানে মেডুলাতে অবস্থিত রেসপিরেটরি রিদিম সেন্টার এবং পন্স রিজিয়নে অবস্থিত নিউমোট্যাক্সিক সেন্টার। রেসপিরেটরি রিদিম সেন্টার ডাইরেক্টলি আমাদের রেসপিরেশনকে রেগুলেট করতে পারে এবং রেসপিরেটরি রিদিম সেন্টারকে রেগুলেট করে পন্স রিজিয়নে অবস্থিত নিউমোট্যাক্সিক সেন্টার। এই নিউমোট্যাক্সিক সেন্টার এগুলো, এই যে নিউমোট্যাক্সিক সেন্টার, রেসপিরেটরি রিদিম সেন্টার, টোটাল রেগুলেশন অফ রেসপিরেশনটা একটা সিস্টেমের উপর বেস করে রয়েছে, যেটা নিউরাল সিস্টেম, অর্থাৎ স্নায়বিক নিয়ন্ত্রণ বা স্নায়বিক একটা সিস্টেম। যেই সিস্টেমটা কি না, নার্ভের মাধ্যমে সিগন্যাল গেল, সেই সিগন্যালের মাধ্যমে কাজকর্ম হবে, এটাই, আর কিছু না। কেমোসেন্সিটিভ এরিয়া, দুটো কেমোসেন্সিটিভ এরিয়ার নাম এখানে বলেছি, ক্যারোটিড আর্টারি এবং অ্যাওর্টিক আর্ট। এদের লোকেশন অ্যাডজেসেন্ট অফ রেসপিরেটরি রিদিম সেন্টার। এরা কার্বন ডাই অক্সাইড এবং H+ এর কনসেন্ট্রেশনের প্রতি খুবই সেন্সিটিভ হয়ে থাকে। যখনই ওরা দেখে যে কার্বন ডাই অক্সাইড বা H+ এর কনসেন্ট্রেশন বাড়ছে, এদের কনসেন্ট্রেশন যখনই বাড়ছে দেখে, তখনই ওরা কি করে, ওরা এই রেসপিরেটরি রিদিম সেন্টারের কাছাকাছি তো অবস্থিত, এর কাছে এরা একটা সিগন্যাল পাঠায় যাতে এই রেসপিরেটরি রিদিম সেন্টার এই রেসপিরেশনের কে রেগুলেট করার মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড H+ আমাদের বডি থেকে এলিমিনেট করে দেয়।
ঠিক আছে, এটাই, এই টপিকটা এখানে শেষ হলো। লাস্ট টপিক, এই পুরো চ্যাপ্টারটা লাস্ট টপিক হবে এবারে। তো এই চ্যাপ্টারের পুরো লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজ, যেগুলোকে বলা হয় রেসপিরেটরি ডিসঅর্ডার্স। যে ডিসঅর্ডার বা ডিজিজগুলোকে কি বলে, রেসপিরেটরি, যেহেতু রেসপিরেশন রিলেটেড ডিসঅর্ডার তাই এগুলোকে বলে রেসপিরেটরি ডিসঅর্ডার্স। তিনটে ডিজিজের কথা আমরা এখানে পড়বো। প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাজমা। অ্যাজমা, এখানে কি হয় অ্যাজমাতে? অ্যাজমাতে যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন দেখা যায় ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলের, ইনফ্লামেশন অফ ব্রঙ্কাস অ্যান্ড ব্রঙ্কিওল। ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল কি সেটা আগের ক্লাসে বলা হয়েছে, যারা আগের ক্লাস দেখোনি তারা সেখানে দেখে নেবে যে ফুসফুস আমাদের যে রয়েছে, এই ফুসফুসের মধ্যে যেটা আমাদের এইভাবে শাখা প্রশাখার মতো ভাগ হতে হতে ঢুকেছে পরপর, সেগুলোকে বলা হয় ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, মানে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, তারপর রেসপিরেটরি ব্রঙ্কিওল, এইভাবে বিভিন্ন ধরনের ব্রঙ্কিওল, কিন্তু ব্রঙ্কাস ব্রঙ্কিওল পুরো ফুসফুস জুড়ে আমাদের রয়েছে, যেগুলো রেসপিরেশনে হেল্প করে। এগুলোই হচ্ছে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল। তো অ্যাজমা যেটা, অ্যাজমাতে কি হয়, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলে ইনফ্লামেশন দেখা যায়। ইনফ্লামেশন মানে কি, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, এই জিনিসটা দেখা যায়। এবং এর ফলে কি হয়, এর ফলে যেটা হয় সেটা হচ্ছে, হুইজিং বা শো শো শব্দ শোনা যায়। যখন আমরা মানে ব্রিথ করছি সেই সময় একটা হুইজিং শোনা যায় বা একটা শো শো শব্দ শোনা যায় এর ফলে। তাহলে ব্রঙ্কাস ব্রঙ্কিওল ইনফ্লামেশন হয় এবং এর ফলে হুইজিং হয় বা শো শো শব্দ শোনা যায় অ্যাজমাতে। এরপর যে রোগটা পড়বো সেটা হচ্ছে এমফাইসেমা। এমফাইসেমা, এমফাইসেমাটা কি প্রথমেই মনে রাখো, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এমফাইসেমা হচ্ছে একটা ক্রনিক ডিসঅর্ডার। ক্রনিক ডিসঅর্ডার মানে যেটা দীর্ঘদিন ধরে হয়, একদিনে হঠাৎ করেই তোমাকে এই রোগটা আক্রমণ করবে না, এই রোগটা দীর্ঘদিন ধরে ধীরে 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 কিন্তু তোমার শরীরে বাসা বাঁধবে, এমনই একটা রোগ। এইরকম ধরনের রোগগুলোকে ক্রনিক ডিসঅর্ডার বলে, যেরকম একটা রোগ হচ্ছে এমফাইসেমা। এই এমফাইসেমাটা কেন হয় অ্যাকচুয়ালি, এমফাইসেমাটা যার কারণে হয় সেটা হচ্ছে অ্যালভিওলার ওয়ালগুলো ড্যামেজ হয়ে যায়। আমাদের যে ফুসফুসে অ্যালভিওলাই রয়েছে, সেই অ্যালভিওলাই যে ওয়াল সেগুলো ড্যামেজ হয়ে যায়। তো লিখি, অ্যালভিওলার ওয়াল যেগুলো রয়েছে সেই অ্যালভিওলার ওয়ালগুলো ড্যামেজ হয়ে যায়। এবং অ্যালভিওলার ওয়ালগুলো, আমরা জানি অ্যালভিওলাই থেকে এই রেসপিরেশনটা ফাইনালি অ্যালভিওলার কাছে গিয়ে অক্সিজেন পৌঁছয় এবং কার্বন ডাই অক্সাইড এসে অ্যালভিওলাইতেই পৌঁছয়। ওইখান থেকে অ্যালভিওলাইয়ের ডিফিউশন মেমব্রেন থেকেই অ্যাকচুয়ালি ডিফিউশনটা হয় অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের। তো অ্যালভিওলাইটা কি অ্যাকচুয়ালি রেসপিরেটরি একটা, মানে রেসপিরেশন হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট রেসপিরেশনের জন্য। এই অ্যালভিওলাইয়ের ওয়াল যখন ড্যামেজ হয়ে যাচ্ছে, যখন এই অ্যালভিওলাইয়ের ওয়ালটা ড্যামেজ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তখন কি সেই আগে যেভাবে রেসপিরেশন হতো বা এখান থেকে ডিফিউশন হয়ে অক্সিজেন এখানে আসতো, কার্বন ডাই অক্সাইড টিস্যু থেকে অ্যালভিওলাইতে যেত, সেই হারে আসবে বা যাবে? হবে না। অ্যালভিওলার ওয়ালগুলো খারাপ হয়ে গেছে, ওগুলো আর আগের মতো কাজ করতে পারবে না। তখন কি দেখা যাবে, তখন যেটা দেখা যাবে সেটা হচ্ছে রেসপিরেটরি সেখানে যেটা দেখা যাবে, অ্যালভিওলার ওয়াল যখন ড্যামেজ হয়ে যাচ্ছে তখন দেখা যাবে যেটা, সেটা হচ্ছে অ্যালভিওলার ওয়ালটা কমে যাবে, মানে যেখান থেকে রেসপিরেশন হতো সেই রেসপিরেশনের সারফেসটা কমে যাবে। রেসপিরেটরি সারফেস যেটা, সেই সারফেসটা ডিক্রিজ করবে, রেসপিরেটরি সারফেসটা ডিক্রিজ করবে, তখন কমে যাবে, ঠিক আছে। এবং রেসপিরেটরি সারফেস ডিক্রিজ করবে। এবং এই রোগটা কেন হয়, ফর স্মোকিং, ধূমপানের জন্যই হয়ে থাকে এই এমফাইসেমা, ঠিক আছে। যেখানে অ্যালভিওলার ওয়ালগুলো খারাপ হয়ে যায়, ফলে সেইভাবে রেসপিরেশনটা হতে পারে না, শ্বাসকষ্ট দেখা যায়, কারণ অক্সিজেন ভালোভাবে যেতে পারছে না, কার্বন ডাই অক্সাইড ঠিকভাবে আসতে পারছে না, ফলে দেহের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমছে, কার্বন ডাই অক্সাইড দেহের মধ্যে জমা হতে থাকছে, ওর পরিমাণ বাড়ছে, বেরোতে পারছে না। এই কারণে এমফাইসেমা রোগটা দেখা যায়, যেখানে রেসপিরেটরি সারফেস আর রেসপিরেশনের যে সারফেসটা সেটা কমে যায়, রেসপিরেশন হওয়ার যে সারফেস বা তলটা সেটা কমে যায়, কারণ নষ্ট হয়ে যায় দেওয়ালগুলো অ্যালভিওলাইয়ের। তো এই হচ্ছে এমফাইসেমা।
এরপর যেটা পড়বো সেটা হচ্ছে অকুপেশনাল লাং ডিজিজ। লাস্ট ডিজিজ আমাদের অকুপেশনাল লাং ডিজিজ। অকুপেশনাল লাং ডিজিজ, দেখো যারা রয়েছে না বিভিন্ন ধরনের তোমার অ্যাসবেস্টাস বা তোমার কয়লা খনি, সিলিকা বা বলতে পারো স্টোন ব্রেকিং ইন্ডাস্ট্রি, এই ধরনের জায়গাগুলোতে যারা কাজ করে, মানে এক কথায় যে সমস্ত ইন্ডাস্ট্রিতে প্রচুর ধুলো ওড়ে, প্রচুর ডাস্ট, হিউজ ডাস্ট রয়েছে, সেরকম কিছু ইন্ডাস্ট্রি যেমন আমরা বলতে পারি স্টোন ব্রেকিং ইন্ডাস্ট্রি। স্টোন ব্রেকিং ইন্ডাস্ট্রি, আমি এখানে একটা কথাই লিখছি। এছাড়া কোল ইন্ডাস্ট্রি, অ্যাসবেস্টাস ইন্ডাস্ট্রি হতে পারে, তোমার সিলিকা যেখানে তৈরি হয়, সেই সমস্ত ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেখানে যারা কাজ করে সেখানে কি হয়, সেখানে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে ডাস্ট বা ধুলো তৈরি হয়। তো এক্সেস ডাস্ট এখানে দেখা যায়, এক্সেস ডাস্ট প্রডিউসড, প্রচুর পরিমাণে ধুলো ওখানে তৈরি হয়। এবং এই এক্সেস ডাস্ট যেটা তৈরি হচ্ছে, সেই ডাস্টটাকে যখন আমরা লং টার্ম এক্সপোজার হয়, মানে আমরা যখন এটাকে দীর্ঘদিন ধরে এই ধুলোটাকে আমরা নিজের মধ্যে নিই, ব্রিদিং এর মাধ্যমে, মুখের যার মাধ্যমে হোক, আমাদের ফুসফুসে কন্টিনিউ যখন এই এক্সেস ডাস্ট ঢুকতে থাকে, লং টার্ম এক্সপোজার, দীর্ঘমেয়াদী বা দীর্ঘদিন ধরে যখন এই ধুলো আমাদের লাংসের মধ্যে প্রবেশ করতে থাকে, দীর্ঘদিন ধরে যদি এই ঘটনাটা চলতে থাকে, মানে যারা ধরো যে সমস্ত শ্রমিকেরা কাজ করে তাদের তো দীর্ঘদিন ধরে তাদের ওই ধুলো তাদের ফুসফুসে যাচ্ছে, লাংসে যাচ্ছে, গিয়ে লাংস ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই লং টার্ম এক্সপোজার মানে কি, যে দীর্ঘদিন ধরে এই ধুলো কি হচ্ছে তাদের দেহের মধ্যে, বডির মধ্যে যাচ্ছে, তখন যেটা হয় সেই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ফাইব্রোসিস। ফাইব্রোসিস হয় যেখানে কি হয় না, ফাইব্রাস টিস্যুর প্রলিফারেশন হয়, প্রলিফারেশন, তখন যেটা হয় সেটাকে ফাইব্রোসিস বলে। ফাইব্রোসিস মানে কি, প্রলিফারেশন অফ ফাইব্রাস টিস্যু, প্রলিফারেশন অফ ফাইব্রাস টিস্যু, অর্থাৎ যে সমস্ত ফাইব্রাস টিস্যুগুলো ছিল সেই ফাইব্রাস টিস্যুগুলোর প্রলিফারেশন মানে কোষ বৃদ্ধি। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না, দেখো এবার দেখতে পাবে, এক সেকেন্ড দেখো। স্টোন ব্রেকিং ইন্ডাস্ট্রিতে কি হয়, এক্সেস ডাস্ট প্রডিউসড হয়, এবং এটাকে যদি আমরা লং টার্ম এক্সপোজার, অর্থাৎ আমরা একটা দীর্ঘদিন ধরে এটাকে নিতে থাকি নিজের বডির মধ্যে, তখন যেটা দেখা যায় লাংসের ফাইব্রোসিস হয়, অর্থাৎ যে ফাইব্রাস টিস্যু রয়েছে আমাদের লাংসের মধ্যে সেগুলোর প্রলিফারেশন বা কোষ বৃদ্ধি, প্রচুর পরিমাণে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ফাইব্রাস টিস্যুতে, এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে লাং ড্যামেজ হয়ে যায়। এটাই হচ্ছে লাংটা ড্যামেজ করে দেয়। ফলে লাং ড্যামেজ হয়ে গেলে কি হবে, মানুষ নিঃশ্বাস প্রশ্বাস মানে অক্সিজেন নিতে পারবে না, কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারবে না, তো মানুষটা মারা যাবে, এটা ছাড়া আর কিছুই হবে না, মানুষটা মারা যাবে। তাহলে এটা একটা ভয়ানক একটা রোগ, অকুপেশনাল লাং ডিজিজ, যেখানে কি হয় প্রচুর পরিমাণে ডাস্ট আমাদের লাংসের মধ্যে প্রবেশ করে লাংসটাকে ড্যামেজ করে দেয়, কারণ ফাইব্রাস টিস্যুর যে সেলগুলো, সেই সেলগুলোকে প্রলিফারেট করে বা প্রচুর পরিমাণে কোষ বৃদ্ধি ঘটায়। তো এইখানে তোমাদের ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস টোটাল 3টে পার্ট নিলাম আমি, 1, 2, 3, আজকে লাস্ট পার্ট ছিল, এবং টোটাল এনসিইআরটি বেসড থিওরি আমি যেভাবে তোমাদের কথা দিয়েছিলাম সেইভাবেই আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে কমপ্লিট করব, যেভাবে এই চ্যাপ্টারটা করলাম এইভাবে পরে তোমাদের আরও চ্যাপ্টার আসতে থাকবে। এবং তোমাদের যদি কোনো চ্যাপ্টারের প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। এর পরের ভিডিওতে আবার একসাথে দেখা হবে।